কিরে স্বপন, বোনকে ধরে রাখতে পারলি না, শেষমেশ ওই মুসলিম ছেলেটার সাথে পালিয়ে গেল। বলছি, আমি তো তোমার ধর্ম অনুযায়ী তোমাকে বিয়ে করে নিয়েছি, তুমিও আমার ধর্ম অনুযায়ী এবার আমাকে সিঁদুরটা পরিয়ে দাও। আরে এতক্ষণ তোমার আসার সময় হলো, আমি সেই 9:30 থেকে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আরে বাবা, তুমি এত রাগ করছো কেন? বাড়িতে সবাই ঘুমাবে, তারপর তো আসবো। সেসব ঠিক আছে, চলো এখান থেকে আমরা সবাই রেজিস্টার হয়ে যাবো, ওখানে সব ঠিক করা আছে, ওখানে গেলেই আমাদের রেজিস্ট্রিটা হয়ে যাবে। তারপর কাল সকালে আমাদের নববাদে সাজরা সেরে নেবো, কেমন? ঠিক আছে, যা হবে হবে। এখন এখান থেকে তাড়াতাড়ি চলো। কেউ চলো চলে যাবে। রাজীব, শুনলাম তোর বোনকে নাকি আজকে দেখতে আসছে, তা কজন আসবে? বলছে তো ওরা 4-5 জন আসবে, আও 2 জন বেশি ধরে রেখেছি। সে তো বটেই। দেখ, তুই যখন ফাইনাল কথা বলতে যাবি, তোকে যে কজন যেতে বলবে তার থেকে যদি 2-1 বেশি হয়ে যায়, তুই কি না নিয়ে যেতে পারবি? যা বলেছিস। শোন, চল মুখটা দিয়ে তোর বাড়ির দিকে যাই, সীমাকে তো আবার বলতে হবে, মানে ওই তো একমাত্র আমার বোনের বান্ধবী। আচ্ছা ঠিক আছে, তুই চল আমার বাড়িতে, সীমার হাতে 1 কাপ চা খেয়ে সীমাকে কথাটা বলে আসবি। কিরে স্বপন, বোনকে ধরে রাখতে পারলি না, শেষমেশ ওই মুসলিম ছেলেটার সাথেই পালিয়ে গেল। দেখ গোপাল, এই সকালবেলা করে একদম উল্টা কথা বলবি না। তুই শুধু শুধু রাগ করছিস স্বপন। আমি মিনি জলে পয়সা আনতে আকবরের বাড়ি গেছিলাম, ওখানে গিয়ে শুনলাম স্বপনের বোন সীমা নাকি ওই মুসলিম ছেলেটার সাথে পালিয়েছে। কাল রাতে ওদের রেজিস্ট্রি হয়েছে, আর আজ সকালে মৌলবীকে ডেকে ওদের বিয়ে হবে। আচ্ছা গোপাল দা, তুমি যেসব কথাগুলো বলছো সব সত্যি? দেখ রাজীব, মিথ্যে কথা বলা আমার স্বভাব না, আর তোর যদি বিশ্বাস না হয় চল স্বপনের বাড়ি গিয়ে দেখি ওর বোন ওর ঘরেতে আছে কিনা। তুমি সব সত্যি কথা বলছো? চলো গিয়ে দেখি। হ্যাঁ চল। আচ্ছা বলো, আমার আব্বা আম্মু ভাবি এদেরকে তোমার কেমন লাগছে? ভালো, খুব ভালো। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? বল। বলছি, আমি তো তোমার ধর্ম অনুযায়ী তোমাকে বিয়ে করে নিয়েছি, তুমিও আমার ধর্ম অনুযায়ী এবার আমাকে সিঁদুরটা পরিয়ে দাও। আর তুমি তো তাড়াতাড়ি করছো কেন? এখন তুমি সিঁদুর পরলে আমার আব্বা আম্মু তোমায় একদম মেনে নেবে না। আগে এদেরকে তোমার প্রতি একটু ভালোবাসা জন্মাতে দাও। আর তাছাড়া তোমার দাদা আমাদের নামে কেস করেছে, কেসটা মিটতে যেতে দাও, তারপর আমি তোমার সব কথা শুনবো। আর আজ আমি শহরের সব থেকে বড় উকিল মিস্টার শুভেন্দুবাবুকে ফোন করেছিলাম, উনি কাল সকালে আমাদের ওর সাথে দেখা করতে বলেছে। তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার স্বামী, আমি তোমার পাশেই আছি, আমার দাদা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সত্যি তোমার আমার ভালোবাসা পৃথিবীর সকলকে তাকিয়ে দেখতে হবে। এসো এখন আমার একটু বুকে আসো। আসবো দাদা। আরে স্বপন, তুমি? আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। বসো বসো। এতদিন পর এই দাদাকে মনে পড়লো। তোমার বোন কেমন আছে বলো? সে চলে তো দাদা আপনার কাছে আসা, আপনি তো সবই জানেন। মা বাবা মারা যাওয়ার পর বোনটাকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি। আজ সেই বোন একটা মুসলিম ছেলের সাথে পালিয়ে গেল। সে কিনা তোমার বোন। আমি ভাবতাম ছেলে মেয়েদের লেখাপড়া না শেখালে তারা মানুষ হবে না, এখন দেখছি সব ভুল। দাদা, আমি ওই ছেলেটার নামে কেস করেছি, আর আমি চাই আমার হয়ে আপনি কেসটা লড়ুন। তোমার মতন সৎ আদর্শবান ছেলের জন্য আমি অবশ্যই কেস লড়ব। তুমি কিছু চিন্তা করো না, আমি দেখছি। আসবো স্যার। হ্যাঁ এসো।
হ্যাঁ বলো, কি বলবে? স্যার আমি সেলিম, কাল আপনাকে কল করেছিলাম আর আপনি বললেন সকালে আপনার অফিসে যে দেখা করা চায়। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে কাল সকালে ফোন করেছিলে। সীমা কেমন আছিস বোন? সীমা, তুমি তো স্বপনের বোন, আর এই ছেলেটা তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। আপনি ভুল করছেন স্যার, আমাকে কেউ বাড়ি থেকে তুলে আনেনি। আমি নিজের স্বেচ্ছায় ওর সাথে পালিয়ে এসেছি। আর আমার নাম সীমা নয়, আমার নাম সালমা। কেন এমন করছিস সীমা? আর তুই তো জানিস তুই ছাড়া আমার আর কেউ নেই। স্যার, এই ছেলেটার জন্য ও মিথ্যে কথা বলছে, আর এই ছেলেটাই ওকে মিথ্যা কথাগুলো বলতে শিখিয়েছে। শোনো সেলিম, যা হওয়ার হয়েছে, ওর দাদা কেসটা তুলে নেবে, আর তুমি ওর বোনকে ওই দাদার কাছে ফিরিয়ে দেবে। দেখুন স্যার, আমরা দুজনকে খুবই ভালোবাসি, এখানে তো দেওয়ানোর কোনো প্রশ্নই নেই। উনি যদি আমাদের সম্পর্কটা মেনে নিতে পারে ভালো, আর না হলে আমরা দুজন একসাথেই থাকবো। তুমি কি বলছো? তুমি নিজে ভেবে দেখেছো? এই কেসটা স্বপনের হয়ে আমি নিজে লড়বো। আমি এখনো পর্যন্ত কোনো কেসে হারিনি। তুমি জানো তোমার কি হবে? কিচ্ছু হবে না। আপনি যত বড়ই উকিল হন না কেন, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে মেয়েদের 18 বছর হয়ে যাওয়ার পরে মেয়েরা সাবালিকা হয়ে যায়। আর এখন আমার বর্তমান বয়স 21+, আর আমি আদালতে সবার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে এটা বলতে পারবো যে উনি আমার কেউ হন না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। থাক দাদা, আমার আর এই কেস করার দরকার নেই। আমি চললাম। সরি স্বপন, এই প্রথমবার কোনো কেস নেওয়া মাত্র আমি হেরে গেলাম। তুমি আমাকে মাফ করে দিই। শিশি দাদা, আপনি এটা কি কথা বলছেন? আপনি কেস সারি নিয়ে যেতেন, আজ আমি হেরে গেলাম সম্পর্কের কাছে। আমি আসছি। দাঁড়াও স্বপন। সীমা, আজ তুমি তোমার দাদাকে যে কষ্টটা দিয়ে না, তোমাকে একদিন এই কষ্টের দাম দিতে হবে। এই আদালতের লড়াইয়ে আমি এই কেসটা হেরে গেলেও আমার এই কথাগুলোতে কিন্তু আমি একদিন জিতবই। দেখো সীমা, তুমি মুসলিমদের ছেলেকে বিয়ে করেছো বলে আমি তোমাকে খারাপ বলছি না। খারাপ বলছি এজন্যই, তুমি যদি স্মৃতিতে সিঁদুর, হাতে শাঁখা, লাল পাড় শাড়ি, মাথায় ঘোমটা দিয়ে থাকতে, তাহলে জানতাম তুমি তোমার ধর্মকে বাঁচিয়েছো আর নিজের ভালোবাসাকেও বাঁচিয়েছো। একটা কথা শোন, নিজের পরিচয়কে বিসর্জন দিয়ে নিজের ধর্মকে হারিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। তুমি কথাগুলো খারাপভাবে নিও না সেদিন। একটা কথা ভেবে দেখো, তোমার যদি কোনো বোন একটা আমাদের হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করতো, দিয়ে হাতে শাঁখা, কপালে সিঁদুর পরে তোমার সামনে এসে বলতো তোমাকে চেনে না, তোমার কেমন লাগতো বলো? কথাগুলি আমি ঠিক বলেছেন স্যার। আমি আমাদের সকলের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আজ থেকে আমি সীমাকে স্মৃতিতে সিঁদুর পরিয়ে হাতে শাখা বলা লাল পাশ ঠাড়ি করে রাখবো। ও থাকবে ওর মতো ধর্ম নিয়ে, আমি আমার থাক। তাতে যদি আমার বাড়ি পাড়া প্রতিবেশী কোনো রকম আপত্তি করে, আমি আর সীমা ঘর ভাড়া নিয়ে থাকবো। আমায় ক্ষমা করে দিও দাদা, এখন সেলিম যা যা করলো সেগুলোই হবে। তারপর আমি তোমার সামনে দাঁড়াবো, তারপর তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটা পড়ো।